দিন পাল্টায়, রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারই সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাছে নামিয়ে সে তখন থেকে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক, যার দরুন গাড়িটা থেমে যাওয়া সত্ত্বেও প্রত্যয়কে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করো না, বরং মসৃণ চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গদিতে পায়ে পা তুলে বসতেই দুটোটের ফাঁক দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা একটা নম্বরে। কৃতিক কলে ব্যস্ত এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ 13 দিনের মাথায় লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে ফিরেছে ওরা। কৃতিকের মা বড় পর্দার সাবেক তারকা, সেই হিসেবে অনেক বেশি দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। এছাড়া বেশ কিছু ইন্টারভিউ তো ছিলই। কিয়ারা রেজোয়ারি দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো ততটাও বড় নয়। একসাথে অনেকগুলো ধকলের ফলস্বরূপ পরিস্থিতিটাই বদলে গিয়েছিল তখন। অগত্যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল কৃতিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকু অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকোতে ফিরে সবার আগে অরুকে নেওয়ার উদ্দেশ্যেই ওদের ভবনের সামনে এসে গাড়ি থামিয়ে নির্দেশ করে কৃতিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃতিক আর অরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপর প্রতিদিন ফোনে কথা হলেও মায়ের ভয়ে তটস্থ অনু সামনাসামনি দেখা করার সাহস করে উঠতে পারেনি। আর তাছাড়া গত 13 দিন ধরে তো ফোনের যোগাযোগটুকু পুরোদমে বন্ধ। ওই জন্যই বহুদিনের দূরত্বে প্রত্যয়ের হৃদয়টাও পড়ছে খুব। দিনের আলোকে পায়ে মারিয়ে সন্ধ্যা নেমেছেই তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনও সূর্যের সোনালি আবিরের ছটা। গোধূলি সন্ধ্যায় তীব্র হাওয়া দিচ্ছে প্রকৃতি, যার দরুন ভবনের পাশে টাঙানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের এক ফালি পতাকাটা উঠছে। সেই সাথে উঠছে প্রত্যয়ের কপালে ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। নতুন করে টাঙানো পতাকাটাকে এক নজর পরখ করে তরাক গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা দুইতলা ছাড়িয়ে নজরবন্দি হলো 3 তলায় অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টটাতে। ভর সন্ধ্যাবেলাতেও সেথায় নিকষ কালো অন্ধকার বিরাজমান, কোনো রুমেই এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনে এই একটা অ্যাপার্টমেন্টেই এই হাল দেখে বিস্ময়ে বিমূর্ত হলো প্রত্যয়ের হাসিমাখা মুখখানা। অনুর রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্ফুটে বিড়বিড়ালো প্রত্যয়। ব্যাপারটা কি? অনু তো সবসময় ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়, তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে কৃতিকের দ্রুত পায়চারির আওয়াজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ার মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন আর হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃতিক। চেহারা তার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতায় জিদের তোপে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। ক্রমশ একই নাম্বারে ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে ওঠে কৃতিকের। এদিক থেকে ওদিকে পায়চারি করতে করতে বলে ওঠে, ওরু জান বাচ্চা, আমার প্লিজ ফোনটা তোল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার। অথচ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছাড়িস আমাকে। এত কেন নির্দয় তুই? কৃতিকের ব্যাপারও আর উদ্ভ্রান্ত ভঙ্গিমা নজরে এলে প্রত্যয় এগিয়ে এসে শুধালো, এনি প্রবলেম ভাই? কৃতিক সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে 3 তলার দিকে এক ঝলক তাকিয়ে ভরাট গলায় বলল, অনুকে কল দাও। প্রত্যয়, আমার বদমাস বউটা কল তুলছে না। কৃতিকের কথা শুনে প্রত্যয়ের ভেতরটা ধক করে উঠল। আচমকাও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকেই কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকেই কল দিয়ে যাচ্ছি, ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালো হয়ে উঠল। কিছুটা বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল 3 তলার টানা বারান্দায়। তিমিরে ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকাতেই চট করে কৃতিকের সুকৌশলী মস্তিষ্কটা খারাপ কোনো কিছুর পূর্বাভাস অনুভব করলো। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। ওর ছুরির ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক হুকুমের স্বরূপ বলল, প্রত্যয় উপরে যাও। ভেতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিচ্ছু দেখার দরকার নেই। সোজা গিয়ে ওরুকে টানতে টানতে নিচে নিয়ে এসো। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেলেও কৃতিকের মন বলছে ওরু উপরে নেই। ওরু যদি উপরে থাকতো তবে তা ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যই শেষ সন্দেহটুকু হঠাতে প্রত্যয়কে পাঠানো। প্রত্যয় চলে গেলে কৃতিক গাড়ির ডিকিতে হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ের লেলিহান একটা মেয়ের জন্য আর কত। আগে তাও শারীরিক মানসিক দুটোরই দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। ওর শরীরের প্রতিটা খাজে খাজে জীবন কৃতিকের তীব্র ভালোবাসার স্পর্শ জানানো, সেই সাথে হৃদয়ে উপচানো মায়া তো আছেই। এখন কি করবে কৃতিক? পেয়ে হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক, ওরও কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে
অরুকে খুব কাছে থেকে অনুভব করতে করতে অস্পষ্ট আওয়াজে ভেসে এলো কৃতিকের গলা থেকে, আই সয়ার অরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কী হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্টর রিচার্ডের মুখ থেকে শব্দ কখানি বের হতে লাইটের সামনে দাঁড়িয়ে একের পর সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। শেষ রাতে শ্যুট চলছে, সামনেই সামার ফেস্টিভ্যাল। বছরের শুরুর দিকে এই সময় এসে ফটোশ্যুটের কাজে ব্যস্ত সময় পার করে সায়র। রোগা পাতলা, লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারার আত্মবিশ্বাসী র্যাম্প ওয়ার্কের দরুন গুচি, লুইস ভুইটন নাইক, কেলভিন ক্লাইনের মতো পৃথিবীর সেরা নামি দামি প্রায় অনেকগুলো ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব রয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর প্রতিপত্তির বাইরে গিয়েও না পাওয়ার তালিকাটা বৃহত্তর। আর এখন এই সময়ে এসে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন ওর জীবনে সেটা হলো জীবনসঙ্গী, যাকে এখনও খুঁজে পাওয়া হয়নি সায়রের। কী জানি কবে পাবে, কার নামে বা লেখা আছে ওর ভাগ্য জুড়ে। ডিরেক্টর সাহেব প্যাক আপ বলতেই সায়র দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছন পেছন গেল আরও দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। সায়র এগিয়ে গিয়ে চেয়ারের উপর গা ছেড়ে বসেছে কি বসেনি তার আগেই ঝিমঝিম আওয়াজে প্রাইভেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তড়াক করে লাফিয়ে উঠল সায়র। ফোনের স্ক্রিনে কৃতিকের রাগারাগি চেহারাটা ভাসছে, তার উপর গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। কৃতিক কল দিয়েছে, তাও এই সময়, ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে সায়র বলে, এবার কি করব, কি উত্তর দেব? কলটা কেটে দেব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং সেটে এসে কেলিয়ে যাবে, তখন আমার মান ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থেকে চোরের মতো এপাশ ওপাশ তাকিয়ে কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনোরূপ ফুরসত না দিয়েই ওপাশ থেকে চেঁচিয়ে কৃতিক বলল, সায়রের বাচ্চা, আমার ওরুকুই। কৃতিকের কথায় ছোট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। মনে মনে বলল, জানতাম যত দোষ সবার সায়রেরই ঘোষ। সায়র উত্তর দেয়, অর্ণবকে আমি বলে যাইনি অরুর দিকে খেয়াল রাখতে। কোথায় ওই হতচ্ছাড়া? ওরুকে খুঁজে না পেলে কিন্তু অ্যালিসাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে অন্যত্র বিয়ে দিয়ে দেবো, কথাটা বলে দিস ওকে। কৃতিক রাগে কাঁপছে, কথার টোনে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সায়র আর কোনোরূপ মস্করা কিংবা ভনিতা না করেই বলল, অরু যে নেই সেটা আর দুদিন আগেই জেনেছি আমরা, তোর কথা মতো খোঁজ নিতে গিয়েই জেনেছি। পরে উপায়ন্তর না পেয়ে অর্ণব অরুর বোনের ফোন নাম্বার জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি, ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টেই। কৃতিক ক্রোধে ফেটে পড়ে বলল, হাদারাম, তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভয়ার্ত কণ্ঠে বলল, তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে কুলায়নি। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে ওঠে, তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। অপর পাশে নীরবতা আঁচ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলা কিছুটা খাদে নামিয়ে শুধালো, অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সায়র বলল, তোর ভয়ে ফোন টোন বন্ধ করে কোথায় যেন ঘাপটি মেরে আছে, মেবি অ্যালিসার বাসায়। ফাক অফ। কৃতিক শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিক পিক করে কলকাতার আওয়াজ ভেসে এলো। সায়র একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাকে এই যাত্রায় আমি বেঁচে গেলাম। অতঃপর পরক্ষণে কপাল জুড়ে শুকনো চিন্তার ভাঁজ পড়ল ওর। আয়নার নিজের প্রতিবিম্বির দিকে তাকে বিড়বিড় করে আওড়ালো সায়র। কোথায় যেতে পারে ওরু? একটা ক্রোধিত গর্জনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু অরু কেন, অরুর একটা চিহ্ন পর্যন্ত পড়ে নেই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরির দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তেই বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষে যাচ্ছে সেই সন্ধ্যা থেকে। মাথাটাকে সামান্য একটু ক্ষণিকের নিস্তার দিতে দিয়াশালায় দিয়ে আবারও সিগারেট ধরিয়ে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাষ্পিত করতে ব্যতিগ্রস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সেটা খেয়াল নেই ওর। সিগারেট পুড়ে সুন্দর ড্রাগ ব্রাউন পুরুষালী ঠোঁট জোড়া এক রাতেই কেমন তামাটে রং ধারণ করেছে। শেষ রাতের আকাশে মিটিমিটি করে জ্বলছে শুকতারা। তমসাচ্ছন্ন রাতে পুরো শহর ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু কৃতিকের দু চোখে, ওর ঘোর লাগা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে তো শুধু অরুর বসবাস। মেয়েটা হারিয়ে গিয়েও ঘুমাতে দিচ্ছে না, কি আশ্চর্য। কৃতিক যখন বাইকে হেলান দিয়ে স্মোক করতে করতে হিজিবিজিয়ে ভাবছিল, তখনই হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজেকে শান্ত করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শুধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কৃতিক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছে ভাই, অরুরা
সান ফ্রান্সিসকোর কোথাও নেই। কৃতিক বলল, শুধু সান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএতে নেই। ইউএসএতে যে নেই সেটা আমি আগেই জানি। থাকলে লোকেশন ট্র্যাক করা যেত, অন্য কোনো ইনফরমেশন থাকলে বল। প্রত্যয় ঠোঁট কামড়ে বলল, ডক্টর এডওয়ার্ড চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধালো, কী বলেছে উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি আজমেরি ম্যাম নিজের চিকিৎসাপত্রের সব কিছু গোছাচ্ছিলেন, এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। প্রত্যয় বাকি কথা শেষ করার আগেই কৃতিক বলল, এবার সব কিছু ক্লিয়ার। প্রত্যয় আজমেরি শেখ তার মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এ কাজে হেল্প করলো কে? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিকই পৌঁছাতো। তাহলে কার এত সাহস? প্রত্যয় এত বেশি ঘাটলো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল, কিন্তু ভাই বিডিতে তো ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃতিককুঞ্জ পর্যন্তই সীমাবদ্ধ। পরক্ষণে ভ্রুকুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলে, আচ্ছা আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্টকে কি কোনোভাবে এতে ইনভলভ? প্রত্যয় নাসূচক মাথা নাড়িয়ে বলো, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে, তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। যেদিন আপনার সাথে ঝামেলা হওয়ার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড, তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো, ভাই আপনি? কৃতিক আর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, সময় হলে চলে যাব, ইউ শুড গো। প্রত্যয় আর কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। দিস অবসেশন। প্রত্যয় চলে যেতে গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝে বরাবর সজোরে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাচ। সেই সাথে ধারালো কাচের আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলক ও না তাকিয়ে উল্টো একের পর এক ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে উঠে হিংস্র গলায় কৃতিক বলল, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়ী, নিজের সব কিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপল না তোর? আমি তোর আদতে কী হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান কৃতিকের আসল চেহারাটা এবার তুইও দেখবি। কি ভেবেছিলি পিচ্ছি বলে ছেড়ে দেব? মোটেই না। জায়ান কৃতিক এতটাও সাধু পুরুষ না, ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারব তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আবারও এই বুকে ঠাঁই পাবে তুই, তার আগে আর নয়। পাহাড়ে ঢালবে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানে ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমের চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকো মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে, ভাইকে কি করে বোঝাই আমার চোখেও যে আজ আর ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটারের দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলে না, আর উল্টো প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় হৃদয়ের শহর। সহসাই হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাতার উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতটা কাউকে কল লাগালো। ওপাশ থেকে কে কী বলল সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিচের মতন মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পদযুগল বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়ে অনুভূতিশূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে, ওখানে অরু নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদি উগ্র মনটা গম্ভীর ধারালো গলায় বলে উঠেছে, না থাকলে নেই। ওই মিথ্যেবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাতে এক সমুদ্রের জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা, নিজের সব কিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল কিন্তু পারেনি। শেষ কথাটা দম আটকে এলো কৃতিকের। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সেই এলোমেলো অনুভূতি, অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সব কিছু এখনও জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না ওরকে। সব কিছু মাথা থেকে ঠেলে সরিয়ে চোখ দুটো খুলে ফেলল। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সেই কখন থেকে এক নাগারে নাকের ডগা ঘষে যাচ্ছে কৃতিক। ব্যাপারটা বিরক্তির আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাইও এসবের কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃশ্যগত হলো বিড়াল ছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে এবার
চিরবিরিয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকের সুরে বলল, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে, হুট করে মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানে লেজ গুটিয়ে বসে পড়ল। তখনই কৃতিক সেদিকে এক নজর পরক করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, অ্যাগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক, বিরক্তিকর। কোনো মতে হাতার উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাঁপা কাঁপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধভাঙা ফোনটা দিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারের মেসেজ অপশনে গিয়ে কাঁপা কাঁপা হাতে টাইপ করলো কৃতিক, আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকুই টাইপ করতে পেরেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওরুর কাছে পৌঁছাবে না, আর তবুও ছন্নছাড়া ব্যাপারও মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে ওরুর খবর? আচ্ছা, ওরু আদৌ ঠিক আছে তো? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ঝনাত ঝনাত শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠেছে কৃতিককুঞ্জের। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়, তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিদারক এক একটা চিৎকারে কম্পিত হয়ে উঠেছে অনুর শরীর। ওড়না দিয়ে দুহাত মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরেই দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারো উপস্থিতি টের পেতেই বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, অরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এখন তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ল অরু। অরু বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা, তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে, আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখাবো না, তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়ামায়াহীন পাষণ্ড পুরুষের জন্য কিনা তার এটুকু বোন এভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোনো জাদু বলেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে, ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয়। অনুর মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো অরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ অরু কি না তার জন্য এভাবে পাগলামি করছে? আচ্ছা, কৃতিক ভাইয়া কি আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই অরুকে মারধর করে, তাহলে অরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ের ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল? আমরাই শুধু দেখতে পাই না, যার জন্য রয়েছে সে ঠিকই গভীরভাবে টের পায়। অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফোপানোর আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুই তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর কাকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজলে। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ের কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জায়ান কৃতিক এখানে এখনও সেই ক্যালিফোর্নিয়াতে? অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলে আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না, জায়ান কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে, আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিককুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট্ট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ, দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। সেই ভেবেই অনুর চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরুকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি, ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না, তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া ওরু তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধুনোর মতোই নাজেহাল অবস্থা হবে, সেটা অনু ভালোই আঁচ করতে পারছে এখন থেকেই। অনুজা ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মণিকোঠায় কোথাও থেকে যেন চিনচিনিয়ে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কী লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যেই সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিছকই ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? আর তার মতে মানুষকে সমাজের শেকলে বন্ধ করা
কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকু মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ারে চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোর শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্ত সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়, তবুও কর্মক্ষেত্রে অটল সে পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই। রাতের বেলাতেও একটুখানি ঠান্ডা হাওয়া নেই, তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্য আর ভীষণ আগ্রহ। জামশেদ জাহানের সাথে বিয়ে হওয়ার পরেই তিনি মহলের এক কোণে একটা ছোট্ট লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে, ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ। লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরির রংমহল। কিছু বছর আগে ব্যবসায়ী কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতে কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো, একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতা কেটে গিয়েছে বেশ কিছু বছর, এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই, তাই চোখের উপর মোটা ফ্রেমের চশমা লাগিয়েই বহু বছর অভ্যেসে কিছুটা শান দিতে বসেছেন তিনি। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনুর এমন আগমনে ভ্রুকুটি করে আজমেরি শেখ বললেন, এটা কী ধরনের আচরণ ওরু? কারো রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখানে এখনও শিখাতে পারেনি তো কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, মামি কেন ওরুর রুমের দরজায় তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরে পুরো পরিবার শুদ্ধ এসে কৃতিককুঞ্জে হাজির হয়েছে তারা, উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসার, ছোটোখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি ঝুটঝামেলায় খুবই কম থাকেন, তবে কৃতিককুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো ধিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারা সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো, এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বউয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসা। জাহানারা অবশ্য অন্য উদ্দেশ্যে রয়েছে, সেটা ফলিয়ে তবেই এ বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমেরি শেখ কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জাহানারা গিয়ে এসে বললেন, কি করব বলো আজমেরি? তোমার ছোট মেয়েটা অসহ্য রকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছিল, তার উপর অন্দরমহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখতে পারো। মামির কথায় তেতে উঠে অনু বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে আপনার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনে গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো, কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ডে বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানবে না? অস্বীকার করতে পারবে ওরু যে কৃতিক ভাইয়ের বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরু 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে মেনে নিতে কী সমস্যা? অনুর কথার পাছে আজমেরি শেখ কিছু বলার আগে জাহানারা মুখ দিয়ে বিরক্তিকর ছ্যাঁ উচ্চারণ করে বলে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়ল। ছ্যা, আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্য এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি? নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরি শেখের কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব করলে কোনো কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলছে, 2 দিন পর মহল্লার লোকেরাও বলবে, তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি ওড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচুপূর্ণ মন্তব্য করবে, খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমেরি শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, ওরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কৃতিককে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথাও বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই ওর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃতিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে দেখে এরকম একটা জটিল বিষয় নিয়ে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমেরি শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছে করো মা, তবে নিজের জিদ আর অহমিকাকে এতটাও বড় করে দেখতে যেও না, যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে ওর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু।
অনু চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারা বেগমের ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়ে গিয়েছে, আমার রেজাও মার্শাল্লাহ নাম দাম কামিয়েছে অনেক, পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হয়েছে এবছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে, তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনও সময় আছে অরুর মতো উচ্ছনে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজার গাঁটছড়াটা বেঁধে দিও, তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন, অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু ওরও এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর সংখ্যা দুটোই তার মনেও দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে, এই সময়ে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পন্ন পাত্রস্থ করা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিশে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানো পাতি নেতা নেই রেজা, নিজের যোগ্যতায় বেশ ভালোই নামদাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো, শুধু ভালো নয় বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পাত ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোটো বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুই দিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার পেছনেও ওর ছোটো বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যার টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিকে চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়াও হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধিরিম ধিরিম আওয়াজ করছে, তার উপর রূপার এমন অহেতুকভাবে সম্বোধন বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা গিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়, এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পাজামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড়দাড়িতে ভালোই লাগছে দেখতে, কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রোজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যিই হবে। প্রিয়া আমার, একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে, আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকুলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে, হ্যাঁ ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগারাগি চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে, আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি অরুর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিককুঞ্জের হলরুমে টাঙানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটায় ঢং ঢং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখন পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটা পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়ে বসে বসে ফোপাচ্ছে অরু, কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমক দিয়ে উঠে বলল, কী ব্যাপার, খাচ্ছিস না কেন? ওরু হেঁচকে তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবার প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়, ওনার অনেক কষ্ট হয় আপা।
খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে, আহাজারি করে, জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার, কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়া খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া, শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারের ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুতেই আর বাদ রাখেনি। মামির আকারে ইঙ্গিতে করা নোংরা তিরস্কার থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরু মামির সামনে খুব একটা পড়তে দেয় না। অনুর এসব রাগঢাকের 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে, কি ধকলটাই না গিয়েছে মেয়েটার উপর, আগে তো এমন ছিলিস না, অথচ এবারের ছেলের সাথে কদিন থেকে এই হাল। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতে চেঁচিয়ে উঠল অনু, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণ নিজের শরীরের দিকে চাইল অরু। আসলেই তো আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে, তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগে কৃতিক যখন হুট করেই ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি, কৃতিকের জন্যই শারীরিক এই অধপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবুতে চিবুতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছরের, সেখানে আমি তো আর আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এটুকখানি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছুর তোয়াক্কা না করে খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে গিয়েছো, নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে, মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা, তাই ভালোই ভালোই বলছি মুখ সামলে কথা বলো, না হয় পরিণাম খারাপ হতে পারে। জায়ান কৃতিককে চেনো না তুমি? অনুর কথা শেষ হতেই জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু, তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেবো আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কী বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা কথাটা ধূমকেতুর হলকার মতোই ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে তা মায়ের দিকে তাকে আহত সুরে ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়া কেন মা? মাত্র কয়দিনই তো হলো আমরা দেশে ফিরলাম, তুমি এখনও সুস্থ হওনি পুরোপুরি, তোমাকে এখনও মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়া। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালো ভালো পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পেছনে কাহিনী খোঁচাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, তাই আপাতত অরুর নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু, জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না, চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু, যখন তখন আবারও পড়ে যেতে পারি, তবে মনে হয় না এইবার পড়ে গেলে আর কোনো দিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু অরু 2 বোনেরই মুখ থেকেই রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। ওরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল, ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল, কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? কি হবে ভাবতেই গিয়েই বুকের ভেতরটা এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত খচিত প্রতিটা সুন্দর মুহূর্তে যেন হুট করেই দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। সবার সামনে এটো হাত সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো এক ঘর থেকে। সন্ধে হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকো খচিত বারের চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ অর্ধমাতাল, তবুও মিউজিকের সাথে তাল মিলিয়ে পায়ে পায়ে
কোমর দোলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে সেখানেই বার স্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইন চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনও পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মতেই ডিস্কো বার কিংবা হট্টগোল পছন্দ না, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানেই চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমাচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেবো। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনের মন দেয়, তখনই বারের মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, অ্যালিসা আর সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে, ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারস্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখি তো, মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস, তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল, জানি না। সায়র একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রু কুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই? অ্যালিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখলেই অ্যালার্জি 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 বলে নাক ছিটকস। এখন তাহলে বিড়াল নিয়ে বারে কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনোরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়া করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। অ্যালিসা রেগেমেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য? সব কিছুর একটা লিমিট থাকতে হয়, যে এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়র নাক চোখ শিকোয় তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটা অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে যাওয়া, নয়তো কোনো দিন দেখবো বিড়ালটাও অতিরিক্ত ডিপ্রেশনের নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনার যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, চুপ করবি তোরা? আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিড়িতে যাওয়ার জন্য জব ছেড়েছি। এবার অর্ণব, অ্যালিসা, সায়র একযোগে বলল, কি তুই অবশেষে বাংলাদেশে ফিরছিস? কৃতিক ও ওয়াইনের গ্লাসে শেষ চুমুক দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসাব নিকাশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনের খুব কাছ থেকে শাস্তি দেওয়াটা বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর অ্যালিসার কাঁধে হাত দিয়ে অস্ফুটে বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমেটিয়ে সায়রের এক হাত ছাড়া মেরে অ্যালিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাঁধ থেকে হাত সরা। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরা মীর জাফরের মতো আচরণ করে। আহা জীবন, দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ভুলতেও পারছি না, তবুও তুমি আছো, এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো ওরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেইল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এটা থাকা ছোট্ট ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে ওরু। ও জানে না এই মেইল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু এই যে আশায় বাঁচে চাষা, সেই রকম বুকের মাঝে জমে থাকা তীব্র দহনে আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় ওরু। কি জানি, হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটাই কৃতিক নিজ থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানে না ওরু। মেইল পাঠানোর শেষ হলে সেই কখন থেকে একধানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে, আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার কাছে ফেলে রেখে এসেছি আমি।
এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম তখন কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিনরাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে, আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত নিচ্ছেন আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখান, নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সব শেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। ওরও ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক নিজের তোপে গত 8 বছর ধরে যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। ওরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। ওরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপের কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনাজল। ঠিক সেই সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল ওরু। দেখলো দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না, সব সময় এইটুখানি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল ওরু, কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করেই লাফিয়ে উঠল অরুর। হৃদগহীনে কোথাও যেন প্রদীপ শিখার নেয় দপ করেই জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনোরকম ওড়নাটা জড়িয়ে ছুটে গেল অন্দরমহলের ছাদের দিকে। কৃতিককুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলিকোঠার কাছে আসতে হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বীপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খাখা রোদ্দুর, চোখ জ্বলে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকালেও কেবল গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যা একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতে আসতে হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়া থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই গলা ছেড়ে ডাকল অরু, শুনছেন এদিকে আমি? ওর প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছে ওরও। কিন্তু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যগত হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান কৃতিক নয়, জায়ান কৃতিকের ধারে কাছেরও কেউ নয়। ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেক দিন বাদে দেখা, তাও অবাক না হয়েই মেকি হেসে অরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরচরিত মিথ্যে কথা যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয়, তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিককুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করলো। ওর মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন অরুর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমাসি তখন থেকে চুপ হয়ে দাঁড়িয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিককুঞ্জ ঘুরে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না অরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে নেই, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো কিংবা মন মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কী নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। ওর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণে চট করে বলে উঠল, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলার একাডেমির সাহিত্যকলায় ভর্তি হয়ে যা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি সাহিত্যিক গল্পকার বা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একবার মনোরম শান্তি
পরিবেশ, যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায় তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্য আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্ক্লাপচার কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবলো একটা সুযোগে, এটাই সুযোগ মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যে মায়েরও বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে মা না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে দেখে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্তি অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরও আশ্চর্য হয়ে বলল, কী বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু উনি। সম্পর্কটা এখন পর্যন্ত এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবাসার স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না। রাখ এসব মন খারাপের কথা, আমেরিকাতে কী করলি তাই বল। গোধূলিবেলায় বিকালের তীব্র রোদ এখন অনেকটাই সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ, সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে, তাই তো মনে হচ্ছে। অরু মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটাই শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চুরো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকে যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে কন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাওয়ার করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই ওরও শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা, আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনার কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথেই আমার ভালোবাসার নাটক করি আমি। আপনার এক্স তিনের থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনিও একটু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়, ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কী বললো না বললো কিছুই শোনা গেল না। উল্টো অনু তারা দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, ডাকবেই তো, এখন ডাকছি। আর কখনো কথা হবে না আমাদের, দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর, আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার আওয়াজ হলো, বোধহয় প্রত্যয়ই লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিন সুখের মুখ দেখতে পারবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুট কথাটা বলে শুকনো মরমরে পাতার উপর ধপ করে বসে পড়ে বউয়া কান্নায় ভেঙে পড়ল অনুর এহেন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বোনের উপর রাগটা যেন পাহাড় সমান হয়ে উঠেছে, আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কী মানে ছিল আপা? অনু দুহাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন করে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুলল না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি, অথচ আমাকে দেখ চাতক পাখির মতো ছটফট করছি জায়ান কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃতিক তো প্রত্যয় ভাইয়ার মতো এতটা সদয় নয়, তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু এবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তাভাবনা করে বুঝে শুনে করেছে। এবার তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও বলি এসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য,
আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি। কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথায় যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজ সৎ ভাইয়ের সাথে প্রেম করেনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কী? অনুর কান্নাকাটি দেখে ওর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো ওরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, আমি না হয় জায়ান কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভোর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আজমির শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমির শেখ। অরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কীভাবে তার মেয়ের ছিছি ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যাই সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন কী প্রয়োজন। ওরু প্রথমে কিছুক্ষণ ততস্থ হয়ে দাঁড়িয়ে থাকলো, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝের সকল শঙ্কাকে হটিয়ে ওরু এবার চট করে বলেই ফেললো, মা, আপা একজনকে ভালোবাসে, তুমি রেজা ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরল। গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ, সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকার ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা ওরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া, সিএফও জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কোথা থেকে যেন শক্ত চপাটাঘাতে এসে আছড়ে পড়লো অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে দুকদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া হাতে গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলো। অরুর দিকে তাকিয়ে আগে ফুসতে ফুসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? ওরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি। ওর কথা শেষ করার আগে অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই, বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আর কিছু বলবে তার আগেই আজমেরি শেখ বলে ওঠেন,